কমরেড সভাপতি মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট আমাদের খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি কমরেড তুষার ঘোষ, শ্রমিক আন্দোলনের নেতা কমরেড রতন বাগচি এবং অন্যান্য কমরেডগণ এবং আজকের সভায় উপস্থিত কমরেড এবং বন্ধুগণ, মাত্র কয়েকদিন আগে যারা গণশক্তি পত্রিকাটা একটু খুঁটিয়ে পড়েন তারা দেখেছেন যে 6 পাতাতে একটা খুব চমৎকার সাক্ষাৎকার বেরিয়েছিল। আপনারা জানেন মহাকাশ বিজ্ঞানী বেদব্রত পাইন মহাকাশে চাকরি করতেন নাসাতে, সেখানে চাকরি ছেড়ে দিয়ে এখন গোটা ভারতবর্ষের বহু জায়গায়, পৃথিবীর বহু জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি একটা বই করেছেন দেজাভু। বইটা আমরা কৃষক সভার অফিসে অল ইন্ডিয়া কৃষক সভার মিটিং চলাকালীন সমস্ত ভারতবর্ষের রাজ্যের প্রতিনিধিদের আমরা দেখিয়েছিলাম। বইটার একটা বক্তব্য আছে। আমরা মনে করি আমেরিকা হচ্ছে দুধের দেশ, আমেরিকা মধুর দেশ, মিল্ক খনির দেশ, কিন্তু সেই আমেরিকার আজকের অবস্থাটা কেমন? আমাদের দেশের টেলিভিশন, আমাদের দেশের খবরের কাগজ কোনোদিন একটা কথা বলে না কি অবস্থা আমেরিকান চাষিদের। রোনাল্ড রেগন যখন আমেরিকার রাষ্ট্রপতি, তিনি বলে দিয়েছিলেন এই আমাদের মতো ফ্রি ট্রেড, সমস্ত অবাধ বাণিজ্যের ব্যবস্থার কথা বলেছিলেন, ফরওয়ার্ডিং ট্রেডের কথা বলেছিলেন, সমস্ত মুক্ত হয়ে যায়, মুক্ত বাজার। চাষিদের বুঝিয়েছিলেন তোমাদের 4 গুণ লাভ হবে। আমেরিকার চাষিরা বুঝতে পারেননি। তো এই সিনেমাটাতে দেখাচ্ছে আজ থেকে 7-এর দশকে কি ছিল আমেরিকার গ্রাম। চমৎকার সুসজ্জিত গ্রাম, স্কুল আছে, হাসপাতাল আছে, চাষের জমিতে ফসল ফলাচ্ছে কৃষক। গোটা গ্রাম আমেরিকার প্রত্যেকটি জায়গায় চমৎকার। আর সেই গ্রাম আজকে আমেরিকা শেষ হয়ে গেছে। দেখাচ্ছে ধু ধু করছে মাঠ, বিশাল বিশাল গ্রামে একটা লোক নেই। এক সময় প্রচুর পশুপালন হতো, একটা পশু সেখানে নেই। গোটা আমেরিকার গ্রাম আজকে ধ্বংসের পথে। ইন্টারভিউতে আমেরিকার লোকেরা বলছেন আমরা সব শেষ হয়ে গেলাম, আমরা রাষ্ট্রপতির কথা শুনে সব ভুলে গেলাম। আজকে ভারতবর্ষের কৃষকরা লড়ছে। সঙ্গে সঙ্গে দিল্লিতে লড়াইয়ের ছবিটা দেখালো বছর খানেক আগেকার। লড়াই দেখালো আর বলছে ভারতের কৃষকরা যদি লড়াই করে আমরা বাঁচব, গোটা বিশ্ব বাঁচবে। ভারতবর্ষের কৃষকদের এটা মনে রাখা উচিত যে এমএসপি আইন যতক্ষণ পর্যন্ত সরকার না করছে ততক্ষণ যেন কোন রকম কৃষকরা না পিছোয়। আমি কথাটা বলছি এই কারণে, আপনারা জানেন 3টে কৃষক আইন যাদেরকে তুলতে বাধ্য করছিল গোটা ভারতবর্ষের কৃষক। লক্ষ লক্ষ কৃষক দিল্লির উপকণ্ঠে জমায়েত হয়েছিল। 750-র মতো কৃষক সেখানে মারা গেছিল। সব ইতিহাস আপনারা জানেন। মোদিজি পিছু হটতে বাধ্য হল, পরিষ্কার বললেন আমি কৃষকদের কথা শুনে এমএসপি আইন তৈরি করব, আপনাদের ডাকবো, আলোচনা শুনবো, কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায় আমি তার ব্যবস্থা করব। বললেন, কার্যত বিশ্বাসঘাতকতা করলেন মোদিজি। এরপর গত 24 সালে 25শে নভেম্বর তিনি একটা মোদি সরকার কৃষি বিপণন সম্পর্কিত একটা জাতীয় কাঠামো নিয়ে একটা আইন তৈরি করতে যাচ্ছেন। যে আইন তৈরি করছেন এই আইন প্রত্যেকটি রাজ্য সরকারকে পাস করতে হবে। কারণ সংবিধানে পরিষ্কার বলা আছে 246 নম্বর অনুচ্ছেদের 28 নম্বর কলমে বলা আছে এটা রাজ্য সরকারের অধীন, রাজ্যকে এই আইন পাস করতে হবে। রাজ্য যখন আইনটা পাস করবে, যদি করে পার্লামেন্টে যদি ভোটে যেতে, কি হবে জানেন? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন
যে কর্পোরেটের লুট কোন জায়গায় যাবে আপনারা বুঝতে পারছেন না। ঠিক আমেরিকার মতো অবস্থা হবে ভারতবর্ষের। সমস্ত গ্রামাঞ্চলে কৃষি ধ্বংস, কৃষক কৃষি উভয় ধ্বংস হবে। যারা পণ্ডিত ব্যক্তি তারা বলছেন 3 ভাগের 2 ভাগ কৃষক চাষ করা ছেড়ে দেবেন। গোটা ভারতবর্ষে 3 ভাগে 2 ভাগ কৃষক চাষ করা ছেড়ে দেবেন, ফসলের দাম আর পাবেন না। আজকে ফরওয়ার্ড ট্রেডিং এর নাম করে সব ধ্বংসের পথে যাবে। আমেরিকাতে যেমন 5টা বড় বড় কর্পোরেট গোটা আমেরিকার বাজারটাকে নিয়ন্ত্রণ করছে বড় বড় মল টল তৈরি করে, ঠিক ভারতবর্ষের গোটা বাজারটাকে লুট করবে, তা হচ্ছে কর্পোরেট। কৃষক ধ্বংস হয়ে যাবে গোটা ভারতবর্ষে। এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার জন্য মোদিজি অলরেডি চাপ দিচ্ছেন রাজ্য সরকারগুলোকে, আপনারা বিধানসভায় আইন পাস করে পাঠান। মমতা ব্যানার্জি, আপনার মোড়ক দেখার জন্য আমরা পশ্চিম বাংলার কৃষক সব জেগে বসে আছি। আপনি বিধানসভায় সেদিন কি ভূমিকা পালন করেন আমরা দেখতে চাই। গোটা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ যদি বিধানসভায় মোদির কথা শুনে আইন পাস করে কৃষকদের ধ্বংস করেন, আরেকবার পশ্চিমবঙ্গের মানুষকে আপনাদেরকে চিনতে সুবিধা হয়ে যাবে। এক বিপদ, গোটা ভারতবর্ষের পক্ষে পশ্চিম বাংলার পক্ষে বিপদ। একদিকে যেমন কৃষকদেরই অবস্থা, অপরদিকে ক্ষেত মজুর। আজকে 200 দিন কাজ আর 600 টাকা মজুরি না হলে ক্ষেত মজুরা বাঁচবে না, দেখছেন না? আজকে যেমন আমেরিকার কৃষিতে নতুন নতুন যন্ত্র এসেছে, কাউকে আর মাটিতে হাত দিতে হয় না, সব কাজটা করে যন্ত্র। আজকে পুঁজিবাদের বিকাশ ঘটছে কৃষিতে, নতুন নতুন যন্ত্র আসছে, ক্ষেত মজুরদের কোনো কাজ নেই। এক সময় তো যতটুকু কাজ হচ্ছে আজকে তাও নেই। কি হবে? এই ক্ষেত মজুররা একদিনে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল। কমরেড তুষার বললেও সব দলে দলে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক বাইরে। মনে রাখবেন, শুধু ক্ষেত মজুররা নয়, আপনি অবাক হয়ে যাবেন। এক সময় 10-11-এ পড়ার সময় মাঠে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো বাড়ির ছেলে, মুনিশ খাটাতো, জন খাটাতো, ক্ষেত মজুর খাটাতো। সেই ছেলে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকতো। আজকে সে বিএসসি পাস করার পর আজকে তার কোনো কাজ নেই। সেও গোপনে চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের গুন্টু, সেও চলে যাচ্ছে পাঞ্জাবে ধান রোয়ার কাজ করতে। এক সময় যে ক্ষেত মজুর খাটাতো, আজকে গ্রামের ক্ষেত মজুরদের সঙ্গে সে বাইরে রাজ্যে চলে যাচ্ছে, নিজের জীবনটাকে বাঁচাবার জন্য খেতে খেতে আরম্ভ করেছে। ভাবতে পারেন? আজকে গোটা গ্রাম বাংলায় পরিস্থিতি প্রতিদিন বাড়ছে। আজকে কত মধ্যবিত্ত মানুষ তার জমি বন্ধক দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। এসব প্রকাশ হয় না, বাধ্য হচ্ছে জমি বন্ধক দিতে, সংসার চলছে না। প্রতিদিন তার অভাব যন্ত্রণা প্রতিদিন বাড়ছে। মানুষের এই অভাব যন্ত্রণা, ক্ষেত মজুরদের কাজ নেই। স্বাভাবিকভাবে দেখবেন গ্রাম অঞ্চলে ছোট ছোট গঞ্জে দোকানপাট, আজকে আপনার এই বারুইপুরের দোকানপাট যারা ব্যবসা করেন তাদেরকে জিজ্ঞেস করবেন, মানুষের কেনার ক্ষমতা নেই, দোকানগুলোর বিক্রি নেই। আজকে যত দিন যাচ্ছে সংকট আজকে মারাত্মকভাবে বাড়ছে। আজকে একটা ক্ষেত মজুর, সে যদি সারা দিনে 200-500 টাকা রোজগার করে, কি হবে? টাকার তো কোনো দাম নেই। আগে লোকে ঠাট্টা করে বলে, এখন সব থেকে গতি হচ্ছে 500 টাকার নোটে। এর মধ্যে ছুটতে আর কেউ পারে না 500 টাকার নোটের মতো। কারণ আপনি যদি বাজারে 500 টাকার নোট নিয়ে যান, কিছুক্ষণ এ মাথা ও মাথা ঘুরে জিনিসপত্র কেনার পর টোটোর পয়সা পর্যন্ত পকেটে থাকে না। দ্রুত কমে যাচ্ছে টাকার দাম। আজকে বাজেট করেছেন, আজকে বাজেট করেছে কেন্দ্রীয় সরকার। যতটুকু কানে এলো, 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের আয়কর দিতে হবে না। 1 লক্ষ টাকা করে কটা মধ্যবিত্ত মানুষের আয় হয় আপনারা হিসাব করুন। আবার 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে যখনই 13 লক্ষ টাকা আয় হবে, তখন তাকে দিতে হবে 66,639 টাকা, তাকে কর দিতে হবে। যত বাড়বে তার কর বাড়বে। কি হবে? সমস্ত বীমা কোম্পানি সব বিদেশিদের হাতে চলে গেল। গোটা ভারতবর্ষের গোটা অর্থনীতি, কৃষকদের কোনো কথা নেই। প্রান্তিক কৃষক বলে কিছু বলেছেন, কিন্তু কোনো রকম
100 দিনের কাজের টাকার বরাদ্দ বাড়ানো, সারের ওপর থেকে বা বিভিন্ন ওপর থেকে ভর্তুকি কমানো, এসব কোনো কথা নেই। আমরা বলছি জিএসটিটা কমান। আজকে ইংরেজ সরকারও যখন ক্ষমতায় ছিল তখনও সে ধান চাল ভুট্টার উপরে কোনোদিন জিএসটি বসায়নি। আপনি তো আজকে পদে পদে জিএসটি, সব ক্ষেত্রে জিএসটি। কি হবে? দেশের মানুষ আমরা বাঁচতে পারবো? আজকে কি হবে? গ্রামের মানুষ আজকে পরিষ্কার জীবনের অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন। যারা অনেকে মিনিকিট চাল খান তারা বলুন, মাত্র 7 দিনে কত দাম বেড়ে গেল। 7 দিনে কত দাম বেড়ে মিনিকিট ধানের দাম ছিল 45 টাকা 46 টাকা, আজকে তার 57 টাকা 58 টাকা। চচ্চর করে মিনিকিট ধানের দাম বাড়ছে। 7 দিনে কুইন্টালে 450 টাকা মিনিকিটের দাম বেড়ে গেল। সবাই চাল কেনেন, সবাই বুঝতে পারছেন চালের দাম বাড়তে আরম্ভ করেছে। কৃষক কিন্তু পয়সা পেল না। যখন মিনিকিট ধানটা বাজারে এলো তখন সেই ফড়েদের খপ্পরে পড়ে অল্প পয়সা কৃষককে ফসল বিক্রি করতে বাধ্য হলো। আর যখনই সেটা মিল মালিকের কাছে চলে গেল, আজকে মজুতদারি করার জন্যে একটা বিরাট টাকা গুনতে হচ্ছে। যারা কিনে খায়, মিনিকিট চাল কিনে খায়, তারা বুঝতে পারছেন। অবশ্য এটা ঠিক, আজকে খাদ্যদ্রব্যের এইরকম দাম বাড়লে অনেকের মানুষের খুব মনোযোগ আকর্ষণ হয় না। কারণ এটা তো ঠিক, আমাদের খাওয়া তো নিদারুণভাবে কমে গেছে। না, আমরা কতটুকু খাই? আগে বাচ্চা বয়সে, আমি গ্রামের ছেলে, বাড়িতে চাল আসতো বস্তা বস্তা, ঘন্টা ওষুধ খাচ্ছি প্রতিদিন, বেঁচে আছি সেই ওষুধ খেয়ে। কার্যত বলা যায় উত্তেজনা আর অনিশ্চিত জীবনের জন্য আমাদের সব সময়তেই মানুষের মন ভারাক্রান্ত। বন্ধুগণ, কি হবে? আজকে সমস্ত ফসলের দাম কি দেখলেন না? আজকে আলু চাষি মাথা চাপড়াচ্ছে, আলু চাষি দিন কতক পর তাদের কি অবস্থা হবে। এমন এলে আর কেউ পুরনো আলু খায় না। মমতা ব্যানার্জি এই আলুটা বাইরে কোথাও রপ্তানি করতে দিলেন না। পশ্চিমবাংলার মানুষকে বোঝালেন আমি তোমাদের জন্য কত করলাম। কি হলো? এমনি তো আলুর দাম কমে যাচ্ছে। এইটাও তো কপির দাম, রতন বলল কপি, বাঁধাকপি, টমেটো কেটে দিচ্ছে 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা করে দাম। কত সারের দাম, কত বীজের দাম, কত কীটনাশকের দাম হিসেব করবেন। আজকে দেখবেন কৃষকের কোনো ফসলের কোনো দাম নেই। আজকে যারা পাট চাষি, 1 কুইন্টাল পাট উৎপাদন করতে খরচ হয় 9,000 টাকা। মনে রাখবেন, 9,000 টাকা। সেই পাট এবারে বিক্রি হয়েছে 3,700 টাকা কুইন্টাল। 1 কুইন্টাল পাটের 500 টাকা লোকসান, 5,000 টাকা লোকসান। ভাবতে পারেন কি করবে? পাট চাষ বন্ধ হয়ে যাবে, চটকলগুলো বন্ধ হয়ে যাবে। গোটা পশ্চিমবঙ্গে আজকে হাহাকার পড়ে গেছে, কোনো ফসলের দাম নেই। বন্ধুগণ, সেই কারণেই আমরা আপনাদের কাছে বলি, শ্রমিক মরছে, কৃষক মরছে, ক্ষেত মজুর মরছে। শ্রমিকের যন্ত্রণা বিশাল। যে শ্রমকোড চালু হতে যাচ্ছে, যার ছেলে মেয়েরা চাকরি বাকরি করে, তাদের আর ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকবে না। 8 ঘন্টার কাজ 12 ঘন্টায় পৌঁছে গেছে। এখন একজন কর্পোরেটের কর্তা বলছে 90 ঘন্টা কাজ করা উচিত, সপ্তাহে 90 ঘন্টা কাজ করা উচিত, বলছে রবিবার দিনও কাজ করা উচিত। কতক্ষণ আর স্ত্রীর মুখ দেখবেন? কতক্ষণ স্ত্রীর মুখ দেখার দরকার নেই, 90 ঘন্টা কাজ করতে হবে। ভাবতে পারেন কারো কোনো ব্যক্তিগত জীবন থাকবে না। যে কোনো সময় ছাঁটাই করে দেবে শ্রমকোট হবার পর। আপনি কোনো রকম ইউনিয়ন করতে পারবেন না, সংগঠিত হতে পারবেন না, সরকারকে কোনো কৈফিয়ত দিতে হবে না। যে কোনো কর্পোরেট যে কোনো সময় কারখানা ছাঁটাই করে দেবে। কোথায় যাবে আপনাদের ভবিষ্যৎ? কি হবে বলুন তো? আজকে আমাদের দেশে বাউন্ডুলে ছেলে যেমন সমস্ত সম্পত্তি বিক্রি করে বসে বসে খায়, তেমনিভাবে মোদিজি আমাদের দেশের রেল, আমাদের দেশের ইস্পাত, আমাদের দেশের কয়লা, ব্যাংক, বিমা, যত রাষ্ট্রায়ত্ত সম্পদ শিল্প আছে সব জলের দামে বিক্রি করে দিচ্ছে। ভালো লাগছে আপনার? যারা বিজেপি করেন তাদের বলি ভালো লাগছে? কি হবে আপনার সন্তানের ভবিষ্যৎ? আজকে লোক নিয়োগ বন্ধ হয়ে গেছে কেন্দ্র সরকারি দপ্তরে। ব্যাপকভাবে শুরু হয়েছে, কত শুরু করা যায়, কন্ট্রাকচুয়াল কিছু লোককে নিয়োগ করা।
অবাক হয়ে গেলাম। আমি কোনোদিন এটা ভাবতে পারিনি। সেদিনে যুবরা ভাতার একটা ডেপুটেশন দিল রেল চলাচল বেশি করে চলার দাবিতে কাটোয়া বর্ধমান লাইনে। ওমা, সেখানকার যিনি গার্ড আছেন, যেখানকার যিনি টিকিট মাস্টার অর্থাৎ স্টেশন মাস্টার যিনি আছেন, স্টেশন মাস্টার, তিনি বলছেন আমি তো পার্মানেন্ট স্টাফ নই, আমি তো চুক্তিতে কাজ করছি। একটা বড় স্টেশন ভাতার, সেই স্টেশন মাস্টার হচ্ছে চুক্তিতে কাজ করছেন, কন্ট্রাক্ট লেবার, তিনিও পার্মানেন্ট স্টাফ না। কোথায় যাচ্ছে রেল? কোথায় যাচ্ছে একটার পর একটা রাষ্ট্রায়ত্ত শিল্প? শ্রমিকরা শেষ। অসংগঠিত শ্রমিক গ্রামেগঞ্জে হাজার হাজার ছড়িয়ে আছে, হাজার হাজার শ্রমিক। কেউ দেখবেন কোন মানুষ হচ্ছেন, মানে আমাদের দেশের যারা হচ্ছে বেশিরভাগ আছেন অসংগঠিত শ্রমিক মালিক, সার্ভিস সেক্টরে কাজ করেন, কেউ সরকারি বেসরকারি অনেক শিল্পে চুক্তিভিত্তিক শিল্প গ্রামে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে তো সংগঠিত করতে হবে, এটাই তো আমাদের সব থেকে বড় কাজ। এই শ্রমজীবী মানুষকে সংগঠিত করাটা দায় হচ্ছে কৃষকদের। গ্রামেগঞ্জে এই অসংগঠিত শ্রমিকদের কত বেশি নিয়ে আসতে পারি অসংগঠিত শ্রমিক সংগঠনে, সেটা দায় হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে কৃষকদের। এ কাজ তো আমাদেরকে করতে হবে। এর একটা বিশাল শক্তি, 95% মানুষ যারা হচ্ছে এই কাজের সঙ্গে যুক্ত। তাই আমরা বলি অসংগঠিত শ্রমিক, তার ন্যূনতম মজুরি কোনো কিচ্ছু নেই আমাদের দেশে। অসংগঠিত শ্রমিক, তাদের সামাজিক সুরক্ষা বলতে কোনো কিছু নেই। যতদিন গতরটা খাটাতে পারবে ততদিন তাদের কাজ। যেদিন একটুখানি অসুস্থ হয়ে বসে যাবে সেদিনে গোটা সংসারটা ভেসে তছনছ হয়ে যাবে। কি হবে বলুন তো? এই তো আমাদের দেশ, এইভাবেই তো আমরা চলছি। কোন মানুষটা বলতে পারবেন তিনি সুখে আছেন? কোন মানুষ বলতে পারবেন সুখে আছেন? তৃণমূল কংগ্রেসের কয়েকটা চোর ডাকাত ছাড়া, যারা সব টিএমসির কিছু কর্মী ছাড়া, কোন সাধারণ মানুষ জোর গলায় বলতে পারবেন না আমি সুখে আছি। কমরেড তুষার বললেন শিক্ষার তো এই বেহাল, 8,000-এর মতো স্কুল বন্ধ হয়ে গেল। একটা স্কুলের দিকে তাকান, চক নেই, ডাস্টার নেই। শিক্ষামন্ত্রীকে বলছে 8 ক্লাস পর 9 ক্লাসে কেন এত ছেড়ে দিচ্ছে? বলছে আসলে 8 ক্লাস পর্যন্ত দুপুরবেলা খাওয়ানো হয়, 9 ক্লাসে উঠে তো সেটা আমরা দিই না, সেই জন্য সব 9 ক্লাসে উঠে পড়ার সঙ্গে সঙ্গে স্কুল ছেড়ে দিচ্ছে। হাই রে বাবা, তোদের উন্নয়ন এমন উন্নয়ন করলি 14টা বছরে, ক্লাস 9-এ ওঠার পর ধরে ধরে স্কুল থেকে ছেড়ে চলে যাচ্ছে। ফাঁকা স্কুল, মাস্টারমশাই হাউ হাউ করে কাঁদছেন। সেদিন দেখলাম কাঁদতে কাঁদতে বলছেন আমার স্কুলে এক সময় 450 ছেলে ছিল, আজকে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে মাত্র 30। কি হবে গরিব মানুষদের? তাদের সন্তানরা আর পড়বে? মমতা চাই, মোদি চায় লেখাপড়াটা যেন উঠে যায়। লেখাপড়াকে তুলতে পারলে সব থেকে ভালো, তাদের সুবিধে। যে যত পড়ে সে অনেক বেশি জানে, রাজাকে কম মানে। অতএব পড়াশোনাটাকে তুলে দাও। রাজামশাইকে মানাতে গেলে সেই হীরক রাজার দেশের কথার মতো যে যত পড়ে তত রাজাকে কম মানে। অতএব পড়াশোনা তুলে দাও। তারই তো ব্যবস্থা হচ্ছে। দেখছেন না সেই পরিবেশ আছে? আমাদের বিরোধিতা করতে পারেন, আমাদের গালাগাল দিতে পারেন, কিন্তু সত্যটা স্বীকার করে বুকে হাত দিয়ে বলুন এক সময় বামফ্রন্টের আমলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় গোটা গ্রাম রাত জেগে ছেলেরা পড়তো, মাস্টারমশাইয়ের কাছে পড়তো, ছেলেদের পড়ার কম্পিটিশন, রাত জেগে জেগে পড়ছে, কেউ ফাঁকি দিত না। ভালো রেজাল্ট করার জন্য সবাইকার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। আজকে সেই পড়াশোনার পরিবেশ আছে? আপনারাই বলুন। আজকে আর সেই পড়াশোনার পরিবেশ নেই। আজকে 2-3 মিনিট পড়ার কারো ধৈর্য নেই। একটা বাচ্চা ছেলে 2-3 মিনিট পড়ার ধৈর্য নেই। আজকে 10টা ছেলে যদি বসে থাকে দেখবেন 10টা মোবাইল নিয়ে বসে আছে। কেউ কোনো বন্ধুর সঙ্গে কোনো কথা বলে না, তাদের কোনো আলোচনা হয় না, সব মোবাইল নিয়ে বসে আছে। কি হচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? একদিকে মোবাইল, একদিকে মাদকাসক্ত। 11-12-এর ছেলে, বাচ্চা ছেলে মদ খাচ্ছে।
কোল্ড ড্রিঙ্কসের কালো বোতলে মদ মিশিয়ে একটা জায়গাতে, অন্ধকার জায়গা, আলো কম, সেইখানে 5টা 7টা ছেলে একসঙ্গে দাঁড়িয়ে মদ খাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে, মাতাল হয়ে যাচ্ছে। কি হবে? ভবিষ্যৎ কোথায়? একদিকে স্কুলে লেখাপড়া নেই, কলেজে লেখাপড়া নেই, ইউনিভার্সিটিতে লেখাপড়া নেই, সবাই বুঝতে পারছে চাকরি হবে না। কোথায় যাব? চাকরি করব কোথায়? তো কোনো ব্যবস্থা নেই। কলকারখানা আর পশ্চিমবঙ্গে হবে না, সব দিক থেকে বিপদ বাড়ছে। এডুকেশন শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ হয়ে গেল। আর.জি. করের ঘটনা প্রত্যেকের মানুষের মনকে নাড়া দিয়েছে। 14ই আগস্ট হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা পশ্চিমবঙ্গে জমায়েত হয়েছিলেন। এটা ফেলনা নয়। যে মেয়ে কোনোদিন কোনো মিছিল মিটিংয়ে যায় না, সেও জমায়েত হয়েছিল। যারা মিটিং মিছিলে যান তাদের কথা আলাদা। সেই মেয়েদের সবাইকার একটা কথা ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আজকে দেখবেন যারা গেছিল সবটা তারা ভুলে যায়নি, ভোলানোর চেষ্টা করছে, কিন্তু ভোলানো যায়নি। একটা লোক তো অপরাধ করে জেলে গেল, সেই একমাত্র অপরাধী পশ্চিমবাংলার কোনো মানুষ মনে করে না। আজকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মানুষের মধ্যে একটা কথা চালু হয়েছে যে সিবিআইকে যদি বিশ্বাস করতে না পারি, তাহলে আর কোথায় যাব? কার কাছে বিচার চাইব? কার কাছে তদন্ত চাইব? বন্ধুগণ, বিজেপির নেতারা সব চোখ পাকিয়ে বড় বড় গলায় যখন কোনো কথা বলে, সিবিআই সিবিআই করে, তখন মানুষ চোখের সামনে দেখলো তৃণমূল বিজেপির কি মারাত্মক সেটিং। একটা মেয়ে নৃশংসভাবে যে খুন হলো, গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেবার জন্য দুটো রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। এটা কারো বুঝতে কোনো বাকি নেই। মা বোনদের কোনো নিরাপত্তা নেই। যারা তৃণমূল করেন, বিজেপি করেন, তাদেরকেও বলে আপনার ভয় হয় না? আপনার মেয়েটা কলেজে পড়ে, যখন কলেজ থেকে না ফেরে আপনি 10 বার করে একবার ঘর একবার বার করেন না কেন? মেয়ের জন্য উদ্বিগ্ন হয়ে 7 বার ফোন করেন কেন? মা কত দূরে আছিস? মা মা কত দূরে আছিস? মা সে বলে এই বাস থেকে নামলাম, এই টোটোতে উঠলাম, যতক্ষণ পর্যন্ত মেয়ের মুখটা না দেখে মায়ের বুকটা ঢিপ ঢিপ করে। বলুন বলুন, এই জায়গায় আপনি আছেন কিনা? আপনি তৃণমূল কংগ্রেস করুন, আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে স্লোগান দিন, আপনার বুকটা ধরপড় করে না আপনার মেয়ের জন্য? পশ্চিমবাংলায় আজকে কোনো মেয়ের নিরাপত্তা নেই। আজকে মেয়েরা সব থেকে বেশি করে ভাবছে, তাদের মধ্যে আলোচনা চলছে, এগুলোকে উড়িয়ে দেবেন না। আজকে গোটা পশ্চিমবাংলার আজকে স্বাস্থ্য নিয়ে আর.জি. করে ঘটনার পর কেঁচো খুঁড়তে খুঁড়তে সব সাপ বেরোতে আরম্ভ করলো। কত বড় সব অপরাধ দেখলেন! একটা পচা সেলাইন দিয়ে একটা মেয়ে প্রসূতি মারা গেল, তাদের কিছু হলো না। যে সেলাইনটা দিয়েছিল তাদের কিছু হলো না। যে ডাক্তারবাবু সেলাইনটা ফিট করেছিলেন তারা সব অপরাধী হয়ে গেলেন। মানুষ এগুলো ভালো চোখে দেখছে? যারা টিএমসির কর্মী তাদেরকে বলছি, ভালো চোখে দেখছে না। আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা পচে গেছে, ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা গোটা পশ্চিম বাংলায়। কার্যত বলা যায় বড় বড় সব হাসপাতাল সমস্ত জায়গাতে আজকে তাদের লুটের মাত্রা বেড়ে গেছে। আপনারা তো জানেন, এই কর্পোরেট যারা আছে গোটা ভারতবর্ষে চালাচ্ছে গোটা ব্যবস্থাটা, এরা কি কখনো সুস্থ মানুষ চায় নাকি? কর্পোরেট কখনো সুস্থ মানুষ চায় না। কর্পোরেট যদি আপনি হেঁটে হেঁটে 1 কিলোমিটার যান, আপনাকে কর্পোরেট গালাগাল দেবে। আপনি যদি সাইকেল নিয়ে যান, কর্পোরেট গালাগাল দেবে। আপনি হচ্ছেন কর্পোরেটের বিরুদ্ধে। কিন্তু আপনি যদি মোটরসাইকেল চাপেন, আপনি যদি গাড়ি চাপেন, তাহলে কর্পোরেট মুখে হাসি ফুটবে, মানুষ এইসব কিনছে মানে আমার বাজার তৈরি হবে, আমার বিক্রি হবে। কিন্তু হেঁটে গেলে আর সাইকেলে করে গেলে কর্পোরেট আপনাকে বিন্দু মাত্র মনে করবে না, গুরুত্ব দেবে না। কর্পোরেট কাদিকে চায়? অসুস্থ মানুষ চায়। কত মানুষ সুস্থ থাকবে সেটা চায় না। যত মানুষ অসুস্থ হবে তত ওষুধ কিনবে, তত 10 বার করে পরীক্ষা নিরীক্ষা করবে, স্ক্যান করবে, আজকে অমুক জায়গায় যাবে, এমআরআই করবে। যত করবে তত কর্পোরেটের লাভ। মানুষকে অসুস্থ করে দাও, চিন্তা ভাবনা সব কিছুকে গুলিয়ে দাও, মানুষ যেন রোগে ভোগে জর্জরিত হয়। এটাই তো চাই কর্পোরেট। শারীরিক মানসিকভাবে সবকিছু ধ্বংস করে দাও। বন্ধুগণ,
সেই কারণে আমরা বলি, একদিকে শ্রমিকদের যন্ত্রণা বাড়ছে মারাত্মক, কৃষকদের যন্ত্রণা বাড়ছে সাংঘাতিকভাবে। আজকে বর্তমানে পশ্চিমবঙ্গে এমন অবস্থা হয়েছে, যেটা আমাদের খেতমজুর এবং কৃষক সংগঠন আমরা বারে বারে মানুষের কাছে বলছি। কি বলছি জানেন? মমতা ব্যানার্জি বলছেন 3 গুণ কৃষকের আমার আয় বেড়েছে। এত বড় মিথ্যা কথা কেউ বলতে পারে? আজ পর্যন্ত ভাবলে বিস্মিত হতে হয়। মিথ্যা কথা বলতে তিনি খুব পারদর্শী। কখনো জীবনে একটা সত্য কথা বলেছেন কিনা সেই নিয়ে মানুষ গবেষণা করতে পারে। কিন্তু 3 গুণ আয় বেড়েছে কোথা থেকে পেলেন? আজকে পশ্চিমবাংলার কৃষক নিজেরা চাষ করে না, গায়ে গতরে খাটতে পারে গ্রামের কোনো খেতমজুর, তাকে 3 বস্তা 4 বস্তা ধানের বিনিময়ে শুধুমাত্র বোরোতে নয়, আমনও এখন চাষ করে দিচ্ছে কৃষক। কর্তা নেই, সেই জন্য যে খাটতে পারে 4 বস্তা 5 বস্তা ধানের বিনিময়ে সে এখন জমিটা চাষ করছে। আর যদি আমফান, আইলা, এই যে সব ঝড় বৃষ্টি হয়, নিম্নচাপ যদি হয় দানা টানার মতো, তাহলে সব থেকে সর্বশান্ত হয় ওই কৃষক যারা খেটে খুঁটে জমিটা চাষ করেছে। কারণ সরকার যদি বা কোনো ক্ষতিপূরণ দেয়, সেই চাষিকে ক্ষতিপূরণ দেয় যার নামে মানে জমিতে আছে, কাগজটা আছে। আর যে খেতমজুর যে খাতটা করেছে সে 1 পয়সাও পায় না, আত্মহত্যা করতে বাধ্য হয়। মারাত্মক অবস্থা খেতমজুরদের। অবাক হয়ে যাবেন, এই পশ্চিম বাংলাতে শুরু হয়েছে একটা ট্রেন, চমকে উঠবেন। কমরেড তুষার বলল, বর্গা রেকর্ড করার জন্য আমরা কত আন্দোলন করেছি, কত সংগ্রাম করেছি। আজকে যে বর্গাদার রেকর্ড করেছিলেন, সেই বর্গাদার এখন জমি ছেড়ে দিচ্ছে চুক্তি চাষে কোনো একটা গরিব মানুষকে। বর্গাদার জমি ছেড়ে দিচ্ছে চুক্তি চাষের জন্য অন্য মানুষকে। কোথায় গেছে কৃষি ব্যবস্থা? কার্যত পশ্চিমবঙ্গে ধ্বংসের পথে। আপনারাও খেতে পাবেন না। এসব দুর্ভিক্ষের পদধ্বনি আজকে বুঝতে পারছেন না। হঠাৎ করে তো দুর্ভিক্ষ আসে না, আস্তে 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 চাপ বাড়ে, কৃষক রাজ থেকে ফসল ফলানো থেকে দূরে সরে যায়, তখনই তো আস্তে আস্তে শুরু হয়ে যায় সংকট। সেই সংকট বাড়ছে কৃষিতে, সেই সংকট বাড়ছে খেতমজুরদের জীবনে, সেই সংকট বাড়ছে অসংগঠিত শ্রমিকদের জীবনে, সংকট বাড়ছে বস্তিবাসীদের জীবনে। টিভি খুললেই কলকাতায় দাউ দাউ করে আগুন জ্বলছে বস্তিবাসীদের, টেলিভিশন খুললেই আগুন। বড় বড় প্রমোটার হয়তো হাঁ করে বসে আছে, সেখানে একটা কিছু বিরাট কিছু করবেন। আগুনগুলো জ্বলছে কেন? এত বস্তিবাসী, তাদের জীবনে সর্বনাশ ডেকে আনছে কে? বন্ধুগণ, সব দিক থেকে একটা মারাত্মক সংকট। আমরা কেউ ভালো নেই। স্বাভাবিকভাবেই সবকিছু ভাবনা চিন্তা করে সমস্ত শ্রেণীকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। সব থেকে বঞ্চিত, নিপীড়িত, শোষিত সমস্ত অংশের শ্রমজীবী মানুষকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ এটা চায়। তারা চায় অসংগঠিত শ্রমিক, কৃষক, খেতমজুর ঐক্যবদ্ধ হোক। ঐক্যবদ্ধ আমরা হয়েছি পরিস্থিতিকে বুঝে, সঠিকভাবে অনুধাবন করে। সেই কারণেই 20 এপ্রিল আমাদের এই বিশাল সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ওই দিনে তার আগে আমাদের চলবে বহু জায়গায় পদযাত্রা, একটার পর একটা জায়গা চলবে আমাদের পদযাত্রা। প্রচুর গ্রামে করতে হবে আমাদের বৈঠক। আমরা বলছি কমরেডদের কাছে, ভালো করে গোটা বিষয়টা মানুষের কাছে ভালো করে বোঝান। এই বোঝানোরটা শুধু ভোটের সময় 2 দিন আগে বোঝালে কাজ হয় না। মানুষকে প্রতিনিয়ত মানুষের কাছে সব কথা বোঝাতে হয়। আমরা একটা বিপদের মধ্যে আছি। সেই বিপদটা কি জানেন? এই দক্ষিণ 24 পরগনা, এক সময় জয়েন্ট 24 পরগনায় ক্ষুদিরাম ভট্টাচার্য, প্রভাস রায়, এসব কত নেতা, পলাশ পরমাণিক, এসব কৃষক আন্দোলনের কত মানুষ এই 24 পরগনায় জন্মগ্রহণ করেছিলেন, কৃষক আন্দোলন করেছিলেন, জমি উদ্ধার করেছিলেন। এখানেই হয়েছিল তেভাগার লড়াই, কাক দিতে, কত লড়াই, কত আন্দোলন। আমরা জমি নিয়ে আমরা জমি ভাগ দিয়েছিলাম সমস্ত গরিবদের, সবাইকে পাট্টা দিয়েছিলাম। কেউ 5 কাঠা, কেউ 10 কাঠা, কেউ 12 কাঠা, কেউ 15 কাঠা জমি পেয়েছে গরিব মানুষ। কি দুর্ভাগ্য জানেন? আজকে যাদেরকে জমি দিয়েছিলাম
তার নাতিপুতিরা আজকে ভুলে গেছে। দাদুকে জমি দিয়েছিলাম, নাতিদের আজকে আর মনে নেই। আমার ঠাকুর দাদাকে 10 কাঠা জমি দিয়েছিল। আমার ঠাকুর দাদা বারুইপুর থেকে, সোনারপুর থেকে শুরু করে বহু জায়গায় হেঁটে মিছিল করেছিল। জমি দখল করার জন্য লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছিল, মাইলের পর মাইল হেঁটেছিল আমার ঠাকুর দাদা অধিকার প্রতিষ্ঠা করার জন্যে। সেটা সে ভুলে গেছে, নাতি এখন ভুলে গেছে। কিন্তু নাতি ভুলে গেছে যাকে জমিটা আমরা দিয়েছিলাম, আর যার জমি কেড়েছিলাম তাদের নাতিরা সব মনে রেখেছে। আমার ঠাকুর দাদার জমি এই লাল ঝান্ডার লোকেরা তারা সব দখল করে আজকে আমার দাদুর জমি দখল করেছিল। দাদুর জমির পাশ দিয়ে রাস্তা গেছে, আজকে সেই জমিটার দাম হতো 50 লাখ। এই লাল ঝান্ডা আমার দাদুর জমি দখল করেছিল। যাদের কেড়েছিলাম তাদের মনে আছে, তারা কিন্তু প্রতিদিন বিপদ সৃষ্টি করছে। আর যাদের জমি দিয়েছিলাম তারা ভুলে গেছে। তাদের কাছে আমাদের যেতে হবে। আমাদের সব থেকে বড় দায়িত্ব, ইলেকশনের সময় একবার গেলাম, কিংবা কৃষক সভা খেদু মজুরদের মেম্বার করার জন্য একবার গেলাম, তা নয়। মানুষের কাছে যেতে হবে, প্রতিদিন বলতে হবে। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বললে আপনারা অবাক হয়ে যাবেন। একটা গ্রাম, যে গ্রামটাতে কার্যত 50 ঘর গরিব মানুষ, সেই 50 ঘর গরিব মানুষের সবাই প্রায় আমাদের বিরোধী, 5 থেকে 6 জন ছাড়া। সেখানে আমাদের কমরেডরা ক্যাম্পেইন করতে গেছেন। বিগত বিধানসভা নির্বাচনের সময় ক্যাম্পেইন করতে যাওয়ার সময় একটা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, খবরদার তোমরা আসবে। কি দিয়েছ? মমতা ব্যানার্জি আমাদের এই দিয়েছে সেই দিয়েছে, তোমরা তো কিছুই দাওনি। লাল ঝান্ডা আমাদেরকে কিচ্ছু দাওনি। এই মুহূর্তে পাড়া থেকে বেরিয়ে যাও। চিৎকার করছে গ্রামের মানুষ। 5 জন 6 জন জড়ো হলো। বাচ্চা বাচ্চা কচি কচি ছেলে সব গেছে, অতীত জানে না তারা হাঁ করে শুনে অবাক হয়ে গেছে। তারা শুধু একটাই কথাই বলছে, আমরা যদি ক্ষমতায় আসি আমরা আরো টাকা বাড়াবো। এই টাকা তো সরকারের ট্যাক্সের টাকা, এ তো কারুর পরে নিজের টাকা নয়। বলে সব যা পাচ্ছি ওসব আপনারা বলবেন না, আপনারা কিছু দেননি, চলে যান। চলে এলো তারা। তারপর যাওয়া ছেড়ে দিল। একদিন একটা বয়স্ক মানুষ, 84 বছর বয়স, বলে, হ্যাঁ রে, তোরা খুব প্রচার করছিলি, হঠাৎ তোরা প্রচার বন্ধ করলি কেন? বলছে, দাদু আর কোথাও প্রচার করতে যাব না। সেদিন ওই পাড়াতে যে যা গালাগাল খেয়েছি, লোক লজ্জার ব্যাপার, আর যাব না। বলে, কি বললো? বলে, তোরা কি দিয়েছিস? মমতা ব্যানার্জি এই দেয়, তোরা কি দিয়েছিস? তখন বলছে, ভোটটা এখন নেই, তোরা যা একদিন দলবদ্ধভাবে। শোন, যে লোকটা বলল কি দিয়েছিস, ওকে আমরা 15 কাঠা জমি দিয়েছি 82 সালে। এই 15 কাঠা জমি দেবার পর আমরা ওখানেতে 95 সালে একটা কাঁচা রাস্তা, 2000 সালে মোড়াম রাস্তা, আর 2005-এ একটা পিচ রাস্তা করেছি ওই জমির পাশ দিয়ে। এখন সেই 15 কাঠার জমির দাম হচ্ছে প্রায় 15 লাখ টাকা। পরপর বলছেন সেই বয়স্ক মানুষটি, কৃষক আন্দোলনের নেতা, পুরনো মানুষ, গোটা গ্রামে দেখছে 10 কাঠা 12 কাঠা 10 কাঠা 12 কাঠা করে জমি পেয়েছে। বলছে, এই 15 কাঠা জমিতে 3টে ফসল চাষ হয়। এখানে 3টে ফসল থেকে ওর সংসার চলেছে, ছেলে মেয়ে বেঁচেছে, লেখাপড়া শিখেছে। বলবি এবারে যা, যে বলগা যা, তোমাদের ভোটের দরকার নেই, আমরা ভোট চাইতে আসি, আমরা জিজ্ঞেস করতে এসেছি সিপিএম তোমায় কিছু দিয়েছিল না দেয়নি, এইটুকু বলো আমাদের। দেয়নি তোমাকে 15 কাঠা জমি, সেই জমির পাশ দিয়ে রাস্তা গেছে, আজকে তার দাম হয়েছে 15 লক্ষ টাকা, এটা ভুল? তোমাকে দেয়নি? যখন পরপর করে বলছে, পাড়ার লোকজন হেঁটে এসে বলছে সব, হ্যাঁ বাবু ঠিকই তো, আমাকে 15 কাঠা, ওকে 12 কাঠা, ও পেয়েছে 14 কাঠা, ও আবার পেয়েছে 1 বিঘে। সত্যি তো, আমাদেরকে তো বামফ্রন্টের আমলে এই জমি তো দিয়েছিল, এটা সত্যি। বলে, আমরা ভোট চাই না। ওই যে বললে কিচ্ছু দেয়নি, একবার শুধু বুঝতে এলাম যে সত্যি সত্যি কিছু দিইনি কিনা, এইটা শুধু বুঝতে এলাম। আমরা তো অল্প বয়স্ক ছেলে, আমাদের ঠাকুর দাদা জ্যাঠামশাই তারা দিয়েছে, আমরা তো দিইনি, আমরা জানতাম না।
সব তখন জড়ো হয়ে আমাদের ভুল হয়ে গেছে। কল্পনা করতে পারবেন না, পরে লোকসভা নির্বাচনে যেখানে 6টা ভোট পেয়েছিলাম, পরে নির্বাচনে সেখানে ভোট পেয়েছি 57%। 57% ভোট পেলাম, 5% ভোটটা চলে গেল 57%। আসলে আমরা বোঝাতে পারছি না। আমাদের যারা নতুন প্রজন্মের ছেলে অতীত ইতিহাস জানে না, আজকে যখন এইসব চলছে, এইসব যখন চলছে, ফসলের দর অমুক দাম তমুক দাম, কত বড় বড় দাবি, রাষ্ট্রায়ত্তকরণ অমুক করো, এইসব দাবিতে সবটা হবে না। স্থানীয় ইস্যুর প্রশ্নটাকে ভালো করে তুলতে হবে। যিনি গ্রামে বক্তৃতা করবেন তাকে ভালো করে স্টাডি করতে হবে সেই গ্রামের সমস্যাগুলো কি। সেই গ্রামে একটা রাস্তা 1.5 বছর আগে তৈরি হয়েছিল পিচ রাস্তা, আজকে 6টা উঠে গেছে, আজকে মানুষ হাঁটার অযোগ্য হয়ে গেছে। 1.5 বছরের রাস্তা কত টাকা মেরেছে সে, আপনাকে তুলতে হবে। জলের ট্যাপ বসেছে, জল নেই, জলের বল নেই, কোথায় সেটা বলতে হবে আপনাকে। স্থানীয় যে বিষয়গুলো আছে সেগুলো তো আপনাকে বলতে হবে। একটার পর একটা জায়গার ঘটনা স্টাডি করতে হবে। কতটা জমি দিয়েছিলাম, কত জমি পেয়েছে সেখানকার কৃষক, বলতে হবে গ্রামের গরিবদের কাছে। যে যত ভালো স্টাডি করে গোটা ব্যাপারটা নিয়ে বলতে পারবেন তত ভালো। শুধু তৃণমূল বিজেপি করলে হবে না। আমরা বামপন্থীরা কি ভূমিকা নিয়েছিলাম, জ্যোতি বোস ক্ষমতা আসার পর তোমাদের জীবনের কি উন্নতি ঘটেছিল, একটার পর একটা দৃষ্টান্ত আজকে এই প্রজন্মের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে। আজকে তো বুঝতে পারছেন পরিস্থিতি, অনেক কথা আছে, অনেকগুলো ভালো ভালো দাবি আছে, লোকাল দাবি আপনারা তুলেছেন। কিন্তু আমি বলি আজকে আমরা সবাই মিলে চিন্তিত। সেটা কি জানেন? আমাদের পরিবেশ এবং জলবায়ু নিয়ে। হঠাৎ নিম্নচাপ, হঠাৎ গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে ঘূর্ণিঝড় চাষিদের জীবনে সব থেকে বড় বিপদ ডেকে আনছে। বিমার টাকা পাচ্ছে না, যারা সবজি চাষ করেন 1 পয়সা ক্ষতিপূরণ পান না, মাথা চাপড়ান তারা। কি সংশয় হয়ে যায় 24 পরগনার লোককে বোঝাবার কোনো দরকার নেই। আজকে এই পরিবেশ দেখছেন আরো খারাপ করার দিকে যাচ্ছেন মোদী এবং মমতা দুজনে। একদিন দেখা যাবে সুন্দরবনের বাঘ আরো অনেকটা এগিয়ে এসে পিচ রাস্তা দিয়ে ছোটাছুটি করছে বাঘ। এইটা দেখার জন্য রেডি থাকুন। আর ক বছর পর যে হারে সুন্দরবনে গাছ কাটা হচ্ছে, যেভাবে পরিবেশের প্রতি এই সরকারের কোনো লক্ষ্য নেই, যেভাবে নিকাশি ব্যবস্থা তছনছ হয়ে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে, একটা 78 সালের মধ্যে যদি বান হয় কোনোদিন, তাহলে 24 পরগনার কোথায় কি অস্তিত্ব থাকবে আপনারা জানেন না। যদি একটা বড় বান হয়, হবার সম্ভাবনাটা বাড়ছে। ওইখানে বিজেপি সরকার ইতিমধ্যে কাগজ এসেছে আপনাদের মধ্যপ্রদেশে, কেন আর বেতুয়া বলে 2টো নদী সংযুক্তিকরণ করছেন মোদীজি। কেন এবং বেতুয়া, বলছে সেচের ব্যবস্থা ভালো হবে। জানেন এই কেন ও বেতুয়া নদী সংযুক্ত করতে যে কয়েক লক্ষ গাছ কাটা যাচ্ছে, কারু বয়স 100 বছর, কারু বছর হচ্ছে 150 বছর। সেখানকার জনজাতিরা এই গাছগুলোকে পুজো করে, আদিবাসীরা। নির্মম ভাবে গাছ কাটা হচ্ছে, 1.5 লাখ 2 লক্ষ 2.5 লক্ষ গাছ। ছত্তিশগড়ে কি হলো? মাত্র 91 একর জমিতে গাছ ছিল, 15,000 গাছ পুলিশ মিলিটারি দিয়ে মোদিজি কাটিয়ে দিলেন। আদানির স্বার্থে সেখানে একটা কয়লা খনি হবে, বিশাল বনাঞ্চল হবে কয়লা খনি। হাতির থাকার জায়গা নেই, বাঘের জায়গা অভাব পড়ে যাচ্ছে। বাঘ, হাতি, কোন পশুর কোনো খাবার নেই। গোটা এলাকা আজকে বিপদের মুখে পড়েছে মানুষ। আর ফসল কিরকম নষ্ট করে, আগে আমরা মনে করতাম হাতিতে নষ্ট করে, ময়ূরে নষ্ট করে, হনুমান নষ্ট করে, এসব আমরা ভাবতাম। কিন্তু এবার উত্তরবঙ্গে দেখলাম, ভাবতে পারবেন না আপনারা, আজকে বনের ভেতরে সব কেটে দিয়েছে, ফলের গাছ আর নেই। যেখানে পাখি ফল খেত সেই গাছ আর নেই। সব মাফিয়ারা, তৃণমূল কংগ্রেস আশ্রিত মাফিয়ারা সব গাছ কেটে দিয়েছে ভেতরেতে। ফলটা কি হয়েছে জানেন? টিয়া পাখি খাবার নেই। ধান পাকলে একটা জমিতে হাজার হাজার টিয়া পাখি নামছে একটা জমিতে।
ধানের শীষ টেনে টেনে খাচ্ছে টিয়া পাখি। যে জমির মালিক সে যদি একটা বড় পটকা বোমা যদি ফাটায়, তখন টিয়া পাখিরা উড়ে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় আপনারা অবাক হয়ে যাবেন, সবাই একটা করে শীষ, টিয়া পাখি তার ঠোঁটে একটা করে শীষ নিয়ে আকাশ পাড়ি দিয়ে বনে চলে যাচ্ছে একটা করে শীষ নিয়ে। একটা জমিতে যদি 2-3 হাজার টিয়া পাখি বসার পর যদি একটা করে শীষ টেনে নিয়ে যদি চলে যায়, সেই জমিতে এক ফোঁটা ধান থাকে না। বন্য পশুদের আক্রমণে ফসল নষ্ট হচ্ছে, সরকারের কোনো বিন্দুমাত্র কোনো হেলদোল নেই। আজকে একটার পর একটা ঘূর্ণিঝড়, এই বিভিন্ন কারণে ফসল নষ্ট হচ্ছে, সরকারের কোনো হেলদোল নেই। পরিবেশ জলবায়ু আজকে বিপদের মুখে। সেই কারণে আমরা বলছি, সবাই পড়ছে আজকে মারাত্মক সংকটে। এই সরকার যেটা চলছে, একটু সাইড দিকে তাকালেই দুর্গন্ধ। সরকারের একটা দপ্তর নেই, সেই দপ্তরে চুরি নেই একথা বলার মতো হিম্মত কোনো টিএমসি নেতার আছে? একটা দপ্তর দেখাতে পারবেন না যেখানে কোনো চুরি নেই। সব দপ্তরে আজকে চুরি, টাকা, সব জায়গায় চলছে তোলাবাজি, সব জায়গায় চলছে দুর্নীতি। সব শুনছেন মানুষ, দেখছেন মানুষ। তাদেরকে বলি, একটা দিন আসবে, মোদী সরকার আইন করছেন, মমতা ব্যানার্জি আইন করছেন, আপনি আর রেশনে খাদ্য পাবেন না। ইতিমধ্যে মোদীজির আইনের ফলে 140 কোটি মানুষের খাদ্য নিরাপত্তায় সংকট দেখা দেবে। মনে রেখে দিন, আজ বলে যাচ্ছি আপনাদেরকে, রেশন ব্যবস্থা থাকবে না, রেশন ব্যবস্থা উঠে যাবে। কে বলেন 2 কেজি চাল? পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলে 2 কেজি চাল দেয়া হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 2 কেজি করে চাল সবাই পায়। মমতা ব্যানার্জি এমন ভাবে বলেন যে ভারতবর্ষে কোথাও চাল দেওয়া হয় না, শুধু এখানে চালটা দেন। ওসব জনগণকে বোকা বানানোর জন্য বলতে পারেন, মানুষও বোঝার চেষ্টা করছে। আমরা বলি রেশন ব্যবস্থা উঠে যাবে, খেতে পাবেন না, সেই সংকট আসছে। লক্ষ্মীর ভান্ডার, ওই যে টাকা পয়সা কিছু পান, এসব দেখবেন 2 দিন পর অশ্বমেধের যজ্ঞের ঘোড়া বন্ধ হয়ে যাবে, ছুটবে না। কর্ণাটকের সরকার, অন্ধ্রপ্রদেশের সরকার, তারপর তেলেঙ্গানার সরকার, বিশেষ করে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের সরকার, মমতা ব্যানার্জি আপনার থেকেও মানুষদের প্রত্যেককে টাকা দিত, নগদ টাকা দিয়ে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের সরকার তারা টিকে থাকতে পারেনি। অনেক বেশি নগদ টাকা দিয়েও তাদেরকে চলে যেতে হয়েছে। আপনাকেও যেতে হবে, আপনিও যাবেন। একটা সময়ের অপেক্ষা, মানুষের চেতনা আরো বাড়বে। যে অবস্থা চলছে এই অবস্থা মানুষ চলতে চায় না। আজকে তার সন্তান লেখাপড়া শিখবে না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 6টা বাড়িতে পরিচায়িকা শ্রমিকের কাজ করে স্বামী সকাল থেকে ভ্যান রিক্সা টেনে যতটুকু উপার্জন করছে, কি জন্য? খাবার জন্য শুধু নয়, ছেলেটাকে মানুষ করার জন্য। বামফ্রন্ট বলে গেছিল ছেলে মেয়েকে মানুষ করো, মানুষ করতে হবে। সেই শিক্ষাটা তারা নিয়েছেন। ছেলেকে মানুষ করার জন্যে 5টা টিউশনি দিচ্ছেন, মুখ দিয়ে তার রক্ত উঠে যাচ্ছে, 5টা টিউশনি দিচ্ছেন ছেলেকে পড়ানোর জন্য। আমি বলছি, আগামী দিনে সরকার যদি না তাকায়, স্কুলগুলোকে যদি ঠিক না করে, টিউশনি দিয়ে কতদিন আর পড়াবেন? একদিন আপনার সে ক্ষমতাও থাকবে না। তাই সবাই চলে যাচ্ছি ধ্বংসের মুখে। এই জন্যই তো ব্রিগেড সমাবেশ। সব শ্রমজীবী মানুষকে আমরা এক জায়গায় জমায়েত করতে চাই। সব মানুষের সুখ দুঃখ যন্ত্রণা সব অংশীদার হবে ব্রিগেড। প্রত্যেকের চোখের জল কান্না সব কিছুর প্রত্যক্ষদর্শী হবে ব্রিগেড। সেই জন্যেই আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে যাওয়া। শুধু একটা ব্রিগেড ভরিয়ে, ব্রিগেডে তো লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে। এখন থেকে যা আওয়াজ উঠে গেছে, ওসব 20 এপ্রিল রোড অগ্রাহ্য করতে চায় মানুষ। বলছে এখন থেকেই ছাতা জল, আর বাস রিজার্ভ করা স্টার্ট হয়ে গেছে। তাই কত মানুষ আসবেন আমরা জানি না, কিন্তু একটা ব্রিগেড জমায়েত করলে হবে না। তার আগে 2 মাস ধরে প্রত্যেকটা বুথে বুথে, গ্রামে গ্রামে মিছিল বার করুন। হাতে লেখা থাকুক পোস্টার, গ্রামে বিভিন্ন জায়গায় মাইক বাজাতে না দিলে একটা চোঙা ফুঁকে অন্তত বলান দাবিগুলো কি, কেন আমরা আজকে বেরিয়েছি।
কেন ব্রিগেড সমাবেশ আমাদের করতে হবে? সব মানুষের কাছে দাবিগুলো যেন পৌঁছায়। সব দাবি আপনার দাবি, আপনাকে বাঁচাবার জন্য দাবি, আপনাকে বাঁচাবার জন্য আমরা রাস্তায় নেমেছি। মানুষের এই ব্রিগেডের পর লাল ঝান্ডার এই ব্রিগেড গোটা পশ্চিমবঙ্গের একটা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে, শত্রুপক্ষকে বারে বারে ভাবাবে। মিডিয়া দেখাক আর না দেখাক, আমাদের ছেলেদের কাছে যা সোশ্যাল মিডিয়া আছে, গ্রামের একবারে দূর প্রান্তের কোনো মানুষ তার কাছে চলে যাবে এই ছবি, ব্রিগেডের এই ছবি, কেউ দেখাক আর না দেখাক। সেই জন্য আমরা চাই একটা তীব্র প্রচার নিচের তলা থেকে তৈরি হোক, সেই আওয়াজটা উঠুক। শুধুমাত্র ব্রিগেডের দিন ব্রিগেড যাওয়া নয়, তার আগে প্রচারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কোথাও হবে কনভেনশন, তারপর হবে পদযাত্রা, কোথাও হবে স্কোয়াড, কোন জায়গাতে হবে তারপরে পথসভা। যখনই মাইকের পারমিশন পাবো, বিভিন্ন জায়গা হবে বড় বড় পথসভা। সবাইকার কানে আওয়াজটা পৌঁছে দিতে হবে, দাবিগুলো পৌঁছে দিতে হবে। মানুষ যেন মনে করে এটা আমার দাবি, আমাকে যেতেই হবে, যে কোনোভাবে আমি ব্রিগেডে যাব। এই মনোভাবটা তার মধ্যে যদি তৈরি করতে পারি, এটাই হবে আমাদের সব থেকে বড় সাফল্য। সেই সাফল্যের জায়গায় যাবার জন্য আপনারা সবাই সেই প্রস্তুতি গ্রহণ করবেন, এখন থেকে সেইভাবে সমস্ত সাংগঠনিক কাজগুলো করবেন, এই আবেদন জানিয়ে আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।